মরুভূমির বুকে রুদ্ধশ্বাস খেলা, ইয়েমেনের লাল কার্ড ও ইসরায়েলের বেদনাদায়ক প্রতিক্রিয়ার গর্জন। ধূসর মরুভূমি থেকে উঠে আসা এক চাপা উত্তেজনা। এটা কেবল ভূ রাজনীতির দাবা খেলা নয়, বরং অস্তিত্বের রণাঙ্গনে এক ভয়াল ফাইনাল হুইসেল বাজানোর প্রস্তুতি। ইয়েমেন থেকে যে বার্তাটি ভেসে আসছে তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কানের কাছে যেন এক বিস্ফোরক ফিসফিসানি। নেতানিয়াহু যখন এই অঞ্চলে তার রণনীতি সাজাতে ব্যস্ত, তখনই সানা থেকে ভেসে এলো চূড়ান্ত সতর্কীকরণ, যা হুথিদের ইস্পাত কঠিন সংকল্পের প্রতীক। ইয়েমেনের তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র উপদেষ্টা তৌফিক আল হামিরির কণ্ঠে কোনো দ্বিধা নেই, কোনো রাখ ঢাক নেই। তিনি স্পষ্ট করে দিয়েছেন, নেতানিয়াহুর যে কোনো নতুন আগ্রাসনের জন্য ইয়েমেন প্রস্তুত এবং তাদের প্রতিক্রিয়া হবে অত্যন্ত বেদনাদায়ক। স্পুটনিককে দেওয়া তার সাক্ষাৎকারটি যেন এক বিদ্যুৎ ঝলক। তাতে হুথিদের শক্তি ও কৌশলের ইঙ্গিত স্পষ্ট। ইয়েমেন হুমকি মেনে নেয় না, আমাদের বিকল্প বিস্তৃত। ইসরায়েল আবারও হামলা চালালে আমরা প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এই বাক্যগুলো কেবল সতর্কবার্তা নয়, এটি আনসারুল্লাহ বা হুথি গোষ্ঠীর চ্যালেঞ্জ। খেলার মোড় ঘুরছে। সেপ্টেম্বরে সানার বুকে যখন ইসরায়েলি জেট বিমান হুথি জেনারেল স্টাফ সদর দফতর ও গোয়েন্দা কম্পাউন্ড লক্ষ্য করে বোমা বৃষ্টি নামিয়েছিল, তখনই এই রুদ্ধশ্বাস খেলার প্রথমার্ধের সমাপ্তি ঘটেছিল। ধোঁয়া আর ধ্বংসস্তূপের মাঝখান থেকে হুথিরা নিজেদের ক্ষত গুছিয়ে নিয়েছে এবং এখন আল হামিরি যে পাল্টা আক্রমণের ইঙ্গিত দিচ্ছেন, তা যেন খেলার দ্বিতীয়ার্ধের চূড়ান্ত আক্রমণ। আল হামিরি নেতানিয়াহুকে অভিযুক্ত করেছেন যে তিনি নাকি এই অঞ্চলে উত্তেজনা ছড়ানোর জন্য অজুহাত খুঁজছেন। নেতানিয়াহু কি এই ফাঁদে পা দেবেন, নাকি ইয়েমেনের এই কঠোর হুঁশিয়ারি তাকে অন্য কৌশল নিতে বাধ্য করবে? হুথিদের শক্তির গর্জন। আল হামিরির ভাষ্যমতে হুথিদের হাতে রয়েছে বিস্তৃত কৌশলগত বিকল্প। এটি কোনো ফাঁকা ভুলই নয়। গোষ্ঠীটি 2023 সালের শেষ দিক থেকে 1835টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। আরও ভিত্তিজনক তথ্য হলো, তারা আঞ্চলিক জলসীমায় ইসরায়েল ও তার মিত্রদের সাথে যুক্ত 228টি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলাগুলো কেবল ইয়েমেনের আত্মরক্ষার খেলা নয়, বরং গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতির জোরালো প্রদর্শনী। হুথিরা দেখিয়ে দিয়েছে তাদের সামরিক সামর্থ্য শুধু স্থলেই সীমাবদ্ধ নয়, সমুদ্রের বুকেও তারা এক অপ্রতিরোধ্য শক্তি। আল হামিরির উপসংহার ছিল কঠোর। মূল্য যাই হোক না কেন, ইয়েমেন তার সার্বভৌমত্বকে দৃঢ়ভাবে রক্ষা করবে। যেন মরুভূমির বুকে এক শক্তিশালী গোলকিপার দাঁড়িয়ে আছে, যার লক্ষ্য ভেদ করা ইসরায়েলের জন্য এক কঠিন পরীক্ষা। এই সংঘাতের পরবর্তী দৃশ্যপট কি হবে তা সময়ই বলবে। তবে নেতানিয়াহুর পদক্ষেপ যে কোনো মুহূর্তে যুদ্ধের দামামায় পরিণত হতে পারে। পুরো মধ্যপ্রাচ্য এখন এই মরুভূমির বুকে রুদ্ধশ্বাস খেলার পরবর্তী অ্যাকশন দেখার অপেক্ষায়। ইরান থেকে ইয়েমেন পর্যন্ত এক টানটান সামরিক সজ্জা। সারি সারি ইয়েমেনি ক্ষেপণাস্ত্র কি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারবে? যদি তা হয়, তাহলে ইসরায়েলের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে। পরিস্থিতি কি সেই অনিবার্য সংঘাতের দিকেই গড়াচ্ছে? ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুথি যোদ্ধারা লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েলি ও তাদের সংশ্লিষ্ট জাহাজগুলোতে নিয়মিত হামলা চালায়। কিন্তু এবার তারা আরও সরাসরি হুঙ্কার দিয়েছে। হুথি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারা সাফ জানিয়েছেন, ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য ইয়েমেন সম্পূর্ণভাবে প্রস্তুত। আল ফারায়ের ভাষ্য, ইয়েমেন প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এটা শুধুই রাজনৈতিক রটনা নয়, বরং বাস্তবে হাতের তালুতে থাকা কৌশলগত পরিকল্পনা। কটি সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে এমন সরাসরি সামরিক পরিকল্পনার ঘোষণা আন্তর্জাতিক কূটনীতির প্রেক্ষাপটে অত্যন্ত মূল্যবান। এর অর্থ কেবল কথার যুদ্ধ নয়, বরং বাস্তব সামরিক সংঘাতের প্রস্তুতি। ইয়েমেন ঘোষণা করেছে, যে কোনো আগ্রাসনের বিপরীতে তারা শক্ত জবাব দিতে প্রস্তুত। হুথিদের শক্তিকে ইসরায়েল আর ছোট করে দেখতে পারছে না। সাম্প্রতিক সময়ে হুথিদের ছোড়া মিসাইলে বহুবার ইসরায়েলের বিমান চলাচল ব্যবস্থাকে বন্ধ করতে হয়েছে, যা দেশটির জন্য এক চরম বিব্রতকর ও বেগতিক পরিস্থিতি। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা হলো মধ্যপ্রাচ্যের আকাশে এক অভেদ্য বর্ম, কিন্তু বারবার সেই বর্মে ফাটল ধরাচ্ছে ইয়েমেনের মরুভূমি থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র। ইসরায়েল হুথিদের দমানোর চেষ্টা করেছে, তাদের অবস্থানে হামলা করেছে, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। কারণ হুথিরা কেবল একটি প্রক্সি শক্তি নয়,
তাদের রয়েছে এক দৃঢ় আদর্শিক প্রতিরোধ এবং সম্ভবত অপ্রচলিত কিন্তু কার্যকর সামরিক সক্ষমতা। হুথিদের এই সামরিক প্রস্তুতি কেবল মধ্যপ্রাচ্যের কূটনীতিক ও ছন্দ হামলার পর্যায়ে সীমাবদ্ধ থাকবে, নাকি আগামী কয়েক সপ্তাহে একটি বাস্তব সামরিক সংঘাত ঘটে যেতে পারে, এই নিয়েই এখন চলছে তীব্র জল্পনা। তেহরান থেকে শুরু করে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত বিস্তৃত এই প্রতিরোধ অক্ষ এখন টানটান যুদ্ধের সাজে প্রস্তুত। এই উত্তেজনা কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক ঘটনা নয়, বরং ফিলিস্তিন সংঘাতের ধারাবাহিকতা, যা এখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রকে নতুন করে আঁকার দিকে ইঙ্গিত দিচ্ছে। লোহিত সাগরে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজগুলোতে হুথিদের নিয়মিত হামলা বৈশ্বিক বাণিজ্যে গভীর প্রভাব ফেলছে। ইসরায়েলের দুর্বলতা এখন হুথিদের চোখে ধরা পড়েছে, আর তারা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের আঞ্চলিক ক্ষমতাকে আরও সুসংহত করতে চাইছে। ইয়েমেনের তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র উপদেষ্টা তৌফিক আল হামিরির কণ্ঠেও কোনো দ্বিধা নেই, কোনো রাখঢাক নেই। তিনি স্পষ্ট করে দিয়েছেন, নেতানিয়াহুর যে কোনো নতুন আগ্রাসনের জন্য ইয়েমেন প্রস্তুত এবং তাদের প্রতিক্রিয়া হবে অত্যন্ত বেদনাদায়ক। স্পুটনিককে দেয়া তার সাক্ষাৎকারটি যেন এক বিদ্যুৎ ঝলক। তাতে হুথিদের শক্তি ও কৌশলের ইঙ্গিত স্পষ্ট। ইয়েমেন হুমকি মেনে নেয় না, আমাদের বিকল্প বিস্তৃত। ইসরায়েল আবারও হামলা চালালে আমরা প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এই বাক্যগুলো কেবল সতর্কবার্তা নয়, এটি আনসার আল্লাহ বা হুথি গোষ্ঠীর চ্যালেঞ্জ। পশ্চিমের আকাশে এখন ঘন মেঘ। পারস্য উপসাগরীয় দেশটির এক সামরিক নেতার ঘোষণা যেন সেই মেঘে বিদ্যুতের ঝলকানি। ইরানের মাটি এখন সম্পূর্ণ নিরাপদ। হঠাৎ এই আত্মবিশ্বাসী সুর কেন? একে কেবলই রণহুঙ্কার, নাকি যুদ্ধবিরতির আড়ালে তেহরান পৌঁছে গেছে এক নতুন অস্পৃশ্য সামরিক উচ্চতায়? আন্তর্জাতিক বিশ্লেষকদের কপালে তাই এখন স্পষ্ট ভাঁজ, কারণ এ হলো সেই দেশের বার্তা যার ভাণ্ডারে লুকিয়ে আছে 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ। সামরিক উচ্চতার এক নতুন দিগন্ত। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনির বক্তব্য শুধু সতর্কবার্তা নয়, তিনি দ্বিধাহীনভাবে ঘোষণা করলেন, আমাদের দেশ সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনির বক্তব্য শুধু সতর্কবার্তা নয়, তিনি দ্বিধাহীনভাবে ঘোষণা করলেন, আমাদের দেশ সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। তার সাফ কথা, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন ঘটলে শত্রুপক্ষকে আরও কঠিন পরাজয় বরণ করতে হবে। তার এই বক্তব্যকে সাধারণ হুমকি বলে উড়িয়ে দেওয়া কঠিন। কেন? কারণ এর কিছুদিন আগেই পারস্য উপসাগরীয় দেশটি ঘোষণা করেছে তারা নাকি আগের চেয়েও শক্তিশালী পারমাণবিক স্থাপনা তৈরি করেছে। জেনারেল নাইনি মনে করিয়ে দিয়েছেন, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের ওপর চাপিয়ে দেয়া 12 দিনের যুদ্ধ ছিল একটি ষড়যন্ত্র, আর সেই যুদ্ধেই নাকি ন্যাটো ও সেন্টকম এর বিরুদ্ধে একা দাঁড়িয়েও ইরান শত্রুদের ভয়াবহ পরাজয় বরণ করতে বাধ্য করেছিল। যে দেশের কাছে 100 কেজিরও বেশি 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, তাদের এমন ঘোষণা স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করে। পারমাণবিক বোমা তৈরির জন্য সাধারণত 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়, কিন্তু 60% ইউরেনিয়াম মজুত থাকা মানেই তেহরান সেই লক্ষ্যের একেবারে দোরগোড়ায়। বহু বিশেষজ্ঞের মতে ইরানের মাটির গভীরে তৈরি ফর্দর মতো সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা কার্যত অসম্ভব। এই ভূগর্ভস্থ প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই ইরানের দাবি তাদের ভূমি এখন নিরাপদ। পশ্চিমা শক্তিগুলো স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। এই ঘোষণাকে তারা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখছে। তাদের আশঙ্কা, ইরান এই সামরিক আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরির পথে আরও দ্রুত হাঁটতে পারে। যদিও ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে, তবে 60% ইউরেনিয়ামের মজুত এবং নতুন করে সামরিক উচ্চতার ঘোষণা কূটনৈতিক টেবিলে নতুন করে চাপ সৃষ্টি করেছে। প্রশ্ন হলো, যুদ্ধবিরতির এই নীরব সময়ে ইরান কি সত্যিই সেই সামরিক গভীরতা অর্জন করেছে যেখানে পশ্চিমা শক্তির আঘাত পৌঁছানো কার্যত অসম্ভব?
নাকি এটি কেবলই মনোবলে চিড়ি ধরানো এক কৌশল? ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, এসব স্থাপনা আগের চেয়ে বেশি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এখনও নেই। প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন। তেহরানের আকাশে আবারও বাজল বজ্রপাত। এক অদৃশ্য স্রোত বইছে স্বাধীনতা অহংকারের প্রতিরোধে, যেখানে শব্দের প্রতিটি ধ্বনি যেন এক একটি ক্ষেপণাস্ত্র। আর সেই শব্দ উচ্চারণ করলেন এক মানুষ, যিনি কেবল নেতা নন, এক যুগের প্রতীক, আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বললেন, অনেকে জিজ্ঞেস করে, আমরা যেহেতু আমেরিকার কাছে নত হইনি, তাহলে কি চিরকালই তাদের বিরোধিতা করব? আমেরিকার সঙ্গে কি কখনো সম্পর্ক হবে না? তার উত্তর ছিল নিঃশব্দ বজ্রপাতের মতো। আমেরিকার সাম্রাজ্যবাদী প্রকৃতি কখনো আত্মসমর্পণ ছাড়া কিছুই গ্রহণ করে না। তেহরান থেকে প্রতিধ্বনিত হল প্রতিরোধের বার্তা, পুরো মধ্যপ্রাচ্যের পাহাড়, মরুভূমি আর সাগরের ওপারে। খামেনির কণ্ঠে ইতিহাসের গর্জন, তাদের সাম্রাজ্যবাদ আমাদের বিপ্লবের স্বাধীন চেতা আত্মার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তার কথা যেন যুগ পেরিয়ে পৌঁছে গেল ১৯৫৩ সালের সেই কালো অধ্যায়ে, যখন আমেরিকা ও ব্রিটেন ষড়যন্ত্র করে ইরানের নির্বাচিত নেতা মোসাদ্দেককে সরিয়ে ফিরিয়ে এনেছিল শাহ এর লৌহ শাসন। খামেনি বললেন, আমাদের সঙ্গে আমেরিকার সংঘাত কোনো কৌশলগত দ্বন্দ্ব নয়, এটা মূলগত ও আদর্শগত সংঘর্ষ। তারা যখন পারে আমাদের যাত্রীবাহী বিমান ভূপাতিত করে, যখন পারে সাদ্দামের মতো কাউকে উস্কে দেয় আমাদের উপর আগ্রাসন চালাতে। এই কণ্ঠ যেন এক শিলালিপি, যেখানে লেখা আছে, আমেরিকা হাসে কিন্তু ষড়যন্ত্র করে ছায়ার আড়ালে। খামেনির চোখে দাউ দাউ করে জ্বলছে প্রতিরোধের আগুন। তিনি বলেন, আমেরিকা কখনো কখনো বলে তারা ইরানের সঙ্গে সহযোগিতা করতে চায়, কিন্তু ইরানের সঙ্গে সহযোগিতা মানে অভিশপ্ত জায়নিস্ট শাসকের সঙ্গে হাত মেলানো নয়। আজ বিশ্ব দেখেছে, শুনেছে, বুঝেছে ইসরায়েলের হাতে রক্ত, আর আমেরিকা সেই হাতে অস্ত্র তুলে দিচ্ছে। এই পরিস্থিতিতে সহযোগিতা অর্থহীন, অগ্রহণযোগ্য। তারপর তিনি যোগ করলেন, হ্যাঁ, যদি তারা সম্পূর্ণভাবে জায়নিস্ট শাসকের পক্ষে অবস্থান ত্যাগ করে, এই অঞ্চল থেকে তাদের সেনা ঘাঁটি সরিয়ে নেয়, আমাদের ভূখণ্ডে হস্তক্ষেপ বন্ধ করে, তবে সেই আলোচনা সম্ভব হতে পারে, কিন্তু এখন নয়, নিকট ভবিষ্যতেও নয়। এই ঘোষণায় কেঁপে উঠল ওয়াশিংটন, কারণ খামেনি শুধু সতর্ক করেননি, হুমকিও দিয়েছেন, আমেরিকান নেতারা এখনই মধ্যপ্রাচ্য ছেড়ে যাও, নইলে ফল ভয়াবহ হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন, ইতিহাস পড়ো, বিজ্ঞান শিখো, কারণ তোমরাই ইরানের ভবিষ্যৎ প্রাচীর। আমাদের অগ্রগতি প্রমাণ করে কোনো বৈশ্বিক শক্তি আমাদের বশ করতে পারবে না। তার চোখে তখন দেখা যাচ্ছিল নবপ্রজন্মের প্রতি গর্ব। তিনি প্রশংসা করলেন সেই তরুণদের, যারা পশ্চিমা চাপের মুখেও সংরক্ষণ করে রেখেছে বিপ্লবের চেতনা, যারা জানে স্বাধীনতা কেবল পতাকা নয়, এটা এক বিশ্বাস, এক আত্মত্যাগের প্রতিজ্ঞা। খামেনির শেষ বাক্যটি যেন ইতিহাসের নতুন সূচনা। আমাদের ঐক্য, আমাদের ঈমান, এই দুটি অস্ত্রই আজ ইরানের সবচেয়ে বড় শক্তি। তেহরানের বাতাসে তখনও মিশে খামেনির বার্তা, আর তার ভেতর ভাসছে এক অবিচল প্রতিজ্ঞা, আমেরিকার সাম্রাজ্য নয়, ইরানের আত্মমর্যাদা জয়ী হবে। এ যেন দুই দর্শনেরই যুদ্ধ, এক পাশে ট্রাম্পের চুক্তির রাজনীতি, অন্য পাশে খামেনির আদর্শের আগুন। একটি হাত বাড়ায় চুক্তির কাগজ নিয়ে, অন্যটি তোলে মুষ্টিবদ্ধ প্রতিরোধের পতাকা। তেহরান জানে এই লড়াই কেবল কূটনীতির নয়, এই লড়াই অস্তিত্বের। একটা সময় ছিল যখন আকাশে আধিপত্য মানেই ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের F-22, F-35 জন্য রাডারের চোখ এড়িয়ে যাওয়া যেন জন্মগত অধিকার। কিন্তু আজ এই মঞ্চে চীন নতুন খেলার জন্ম দিতে চাইছে। এ কেমন পরিবর্তন? ওয়াশিংটনের কপালে আজ স্পষ্টতই চিন্তার ভাঁজ।
যে প্রযুক্তিকেই তারা নিজেদের দুর্ভেদ্য দুর্গ মনে করত, আজ সেই দুর্গের দেয়াল ভেদ করার স্পর্ধা দেখাচ্ছে বেজিং। যখন বিশ্বমঞ্চে কূটনীতির দাবা খেলায় ট্রাম্পের হাতে কিছু না থাকার হতাশা স্পষ্ট, ঠিক তখনই শি জিনপিংয়ের নীরবতা যেন ভবিষ্যতের এক শক্তিশালী ঘোষণার প্রতিচ্ছবি। চীন জানে তারা কি চায়, এবং পশ্চিমারা জানে এই নতুন খেলায় চীন রাশিয়া জোটের উত্থান এ কোনো সাধারণ ঘটনা নয়। এই নতুন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টকে পর্যন্ত পরমাণু অস্ত্র পরীক্ষার মতো বিস্ফোরক সিদ্ধান্ত নিতে হচ্ছে। এ এক অসহায় পরাশক্তির আর্তনাদ। J-36 চীন এখন ষষ্ঠ প্রজন্মের দিকে। শত্রুর রাডারকে ধোঁকা দেওয়ার সেই স্টেলথ প্রযুক্তির মুকুটটা এতদিন ছিল যুক্তরাষ্ট্রের মাথায়, কিন্তু দেখুন চীন কি গতিতে, কি দৃঢ়তায় সেই মুকুট দখলের দিকে এগিয়ে চলেছে। এ যেন ময়দানের মাঝখান দিয়ে এক দুর্বার দৌড়। চীনের হাতে এখন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির দুটি প্রকল্প, আর তার মধ্যে একটি সেই J-36, যার নতুন প্রোটোটাইপ সম্প্রতি চীনের আকাশ ছুঁয়েছে। আর এর আকাশে ওড়া মানেই বিশ্বের প্রতিরক্ষা মানচিত্রে একটি ভূমিকম্প। এ শুধু একটি বিমান নয়, এ হলো শি জিনপিংয়ের অদম্য ইচ্ছাশক্তি। সামাজিক মাধ্যমে সেই বিশাল 3 ইঞ্জিন বিশিষ্ট স্টেলথ বিমানের ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই ঝড়ে উঠেছে সমরাষ্ট্র শিল্পে। J-36 ডানা মেলাছে। এটি প্রথম প্রকাশের মাত্র 10 মাসের মধ্যেই দ্বিতীয় সংস্করণের উড্ডয়ন। এ এক বিস্ময়কর গতি। নতুন ইনটেক ডিজাইন, ল্যান্ডিং গিয়ার, এক্সস্ট লেআউট সবই পরিবর্তিত। কেবল আগের সংস্করণের সেই ডেল্টা আকৃতির ডানা এবং পাশাপাশি বসার ককপিট নকশা অক্ষত। এটি যেন চীনের নতুন আকাশ শাসনের সিলমোহর। এই নতুন প্রজন্মের যুদ্ধ বিমানগুলি শুধুমাত্র উঠতে পারলেই হবে না, এদেরকে মনুষ্যবিহীনভাবে বিমান বা ড্রোনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে হবে। J-36 এর মাঝেও সেই একই আমেরিকান ধাঁচের দক্ষতার ছাপ। এখন পরিসংখ্যানের দিকে তাকান। ওয়াশিংটনের কাছে যখন 185টি F-22 এবং 400টি F-35, সেখানে চীনের হাতে 300 এর বেশি J-20। আর সবচেয়ে বড় কথা, চীন প্রতি 8 দিনে একটি নতুন বিমান তৈরি করছে, যেখানে যুক্তরাষ্ট্রের F-35 এর বার্ষিক উৎপাদন হার মাত্র 140টি। সময় কি ফুরিয়ে আসছে? আমেরিকান আধিপত্যের সেই সোনালী সময় কি তবে গধূলি আলোয় ফিকে হয়ে আসছে? এই গতি যদি অব্যাহত থাকে, তাহলে আগামী 23 বছরের মধ্যে চীন বিমান উৎপাদনে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলতে পারে। এশিয়া যদি এই গতিতে ভবিষ্যৎ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করতে থাকে, তাহলে পশ্চিমা দেশগুলি কেবল দর্শকের ভূমিকায় থাকবে। ইতিহাসের পাতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো আকাশে তাদের সেই একচ্ছত্র আধিপত্য হারাতে চলেছে। এ যেন ফুটবলের মাঠে শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্ত। সবাই স্থির, রুদ্ধশ্বাস। নতুন এক পরাশক্তি তাদের সামরিক পেশি দেখাতে প্রস্তুত। পশ্চিমারা দুশ্চিন্তায়, চীন নীরব, আর আকাশে সেই J-36 যেন নতুন এক ইতিহাসের জন্ম দিচ্ছে। তেল ও সিংহাসনের দ্বৈরথ। খোমেনির ছায়া পেরিয়ে খামেনি। ট্রাম্পের চোখে কি কেবলই কালো সোনা? মধ্যপ্রাচ্যের এই খেলাটা পুরনো। এ যেন ফুটবলের মাঠে বারবার ফিরে আসা এক ক্লাসিক ডার্বি। ওয়াশিংটন বনাম তেহরান। পৃথিবী কাঁপানো কালো সোনা বা জ্বালানি তেল আলোচনার কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাক যুদ্ধ তেহরানের দিকে তাক করা এক কঠিন ক্রস। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে তার কঠোর অবস্থান কেবল কথার কথা নয়, হোয়াইট হাউস ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে যেন এক ফাউল কলের হুমকি দিয়েছে। ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার নামে মধ্যপ্রাচ্য জুড়ে ট্রাম্পের প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা স্পষ্ট, আর এই ক্ষেত্রে ইরানকে দমিয়ে রাখা তার প্রধান কৌশলগত লক্ষ্য। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালানোর নির্দেশনা দেওয়ার পর ট্রাম্পের মন্তব্য ছিল, শাসন ব্যবস্থার পরিবর্তন শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে সঠিক নয়। তবে বর্তমান ইরানি শাসন ব্যবস্থার যদি দেশটিকে সঠিক পথে নিয়ে যেতে ব্যর্থ হয়, তাহলে কেন শাসন ব্যবস্থার পরিবর্তন হবে না? কিন্তু খামেনিকে সরাতে কেন মরিয়া ট্রাম্প? উত্তরটা লুকিয়ে আছে 60 বছর আগের এক বিশ্বাসঘাতকতার ইতিহাসে। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 1953 সালের তেহরানের উত্তপ্ত রাজপথে। তখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ইরানের জ্বালানি তেল জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। এটি ছিল ব্রিটিশ ঔপনিবেশ শক্তির জন্য এক লাল কার্ড।
ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রের CIA-র সহযোগিতায় এক অভ্যুত্থান ঘটিয়ে মোসাদ্দেকের পতন ঘটায়। এরপর ক্ষমতায় আসেন মোহাম্মদ রেজা পাহলভির নেতৃত্বাধীন শাহ সরকার, যা ছিল পশ্চিমা সমর্থিত পুতুল সরকার। এর ফলে ইরানের জ্বালানি খাত আবারও পশ্চিমাদের নিয়ন্ত্রণে চলে যায়। মোসাদ্দেকের পতন ছিল ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর এক গভীর ক্ষত। কিন্তু ইতিহাস পুনরাবৃত্তি হলো না। 1979 সালে রেজা পাহলভির একনায়কতন্ত্রের বিরুদ্ধে ইরানিরা গর্জে ওঠে। ব্যবসা খাতে পশ্চিমাদের প্রভাব মেনে নিতে না পেরে শুরু হয় ইসলামী বিপ্লব। কঠোর আন্দোলনের মুখে শাহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং এখানেই খেলার মোড় ঘুরে যায়। ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। খোমেনির নেতৃত্বাধীন ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর পশ্চিমারা আর ইরানে নিজেদের সুবিধা আদায় করতে পারেনি। 1979 সালের এই বিপ্লব ছিল পশ্চিমের জাল ছিন্ন করার চূড়ান্ত মুহূর্ত। ইরানের শক্তির নতুন মানচিত্র। বর্তমানে ট্রাম্পের ক্রোধের কারণটি স্পষ্ট। ইরানের দ্বিতীয় ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথেও যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। ইরানের তেলের বাজার এখন চীন ও রাশিয়ার সাথে সম্প্রসারিত হচ্ছে, যা হোয়াইট হাউসের জন্য অসহনীয়। ইরানের শক্তি এখন কেবল তার বিপুল জ্বালানি ভাণ্ডারে সীমাবদ্ধ নয়, তার আসল শক্তি আঞ্চলিক প্রভাব। লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত তেহরানের বিস্তৃত সামরিক ও রাজনৈতিক প্রভাব মার্কিন মধ্যপ্রাচ্য নীতির জন্য বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক নমনীয়তা। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ও রাশিয়ার মতো বড় অর্থনৈতিক শক্তির সাথে ইরানের তেলের বাণিজ্য বজায় রাখা। ট্রাম্পের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে কিনা সে প্রশ্ন থেকেই যায়। কিন্তু 1953 সালের সেই অভ্যুত্থানের পুনরাবৃত্তি করতে চাইলে ট্রাম্পকে বুঝতে হবে এটি 1979 সালের পরের ইরান, যা নিজের কালো সোনার উপর থেকে পশ্চিমাদের হাত সরিয়ে রাখতে শিখেছে। জ্বালানি তেলের লোভ ট্রাম্পকে তাড়া করে বেড়াচ্ছে, তবে খামেনির ইরানের জাল ছিন্ন করা মোটেও সহজ হবে না। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন চলছে ঐতিহাসিক ক্ল্যাশ। এক প্রান্তে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা, হাতে নিষেধাজ্ঞার ফ্ল্যাগ। অন্য প্রান্তে তেহরানের দুর্গে প্রবেশ করেছে প্রাচ্যের দুই শক্তি চীন ও রাশিয়া। এ যেন স্নায়ু যুদ্ধে রিম্যাচ নয়, বরং নতুন এক ট্রাই জংশন এর জন্ম। ইরানকে কোণঠাসা করার জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব যখন মরিয়া, তখনই তেহরান থেকে ভেসে এলো এক শক্তি প্রদর্শনের সংকেত। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েত স্পষ্ট জানিয়ে দিলেন, ইরান এখন আর একা নয়। চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে তিনি ঘোষণা করেছেন, মস্কো, বেইজিং ও তেহরান নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার কথায় ইরান ও চীনের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তি, অভিন্ন স্বার্থ ও রাজনৈতিক স্বাধীনতার উপর প্রতিষ্ঠিত। এই বার্তা কেবল কূটনৈতিক সৌজন্য নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক খোলামেলা চ্যালেঞ্জ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্বেগের কারণ কি? উত্তরটা দুটি দীর্ঘমেয়াদী চুক্তিতে। এক, চীনের 25 বছরের কৌশলগত চুক্তি। 2022 এই চুক্তির মাধ্যমে ইরান বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে চীনের কাছ থেকে বিপুল সহযোগিতা পাবে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোগুলোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। 2, রাশিয়ার সাথে 20 বছরের চুক্তি। প্রেসিডেন্ট পুতিনের সাথে এই চুক্তিতে তেহরান ও মস্কোর সম্পর্ক সামরিক খাতে নতুন উচ্চতায় পৌঁছেছে। সবচেয়ে বড় গেম চেঞ্জার হলো রাশিয়া ইরানকে 48টি সুখোই Su-35 মাল্টিরোল যুদ্ধ বিমান দিতে চলেছে। যখন ইউরোপের ট্রয়ি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর বাণিজ্যিকভাবে চাপ সৃষ্টি করছে, তখন এই চুক্তিগুলো যেন ইরানের হাতে প্রতিরোধের বর্ম তুলে দিল। যুদ্ধ বিমান ও বিশ্ব ব্যবস্থার পালাবদল। পশ্চিমারা যখন ইরানকে পারমাণবিক ইস্যুতে আলোচনার টেবিলে আনার জন্য নিষেধাজ্ঞা জারি করছে, তখন চীন ও রাশিয়া ইরানকে নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার পথ এবং সামরিক শক্তি বৃদ্ধির রসদ জুগিয়ে চলেছে। ইরান ও রাশিয়ার সম্মিলিত শক্তি। ইরানের ক্ষমতা।
আঞ্চলিক প্রভাব, নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির বিকাশ এবং দীর্ঘমেয়াদী পশ্চিমা চাপ সহ্য করার ক্ষমতা। রাশিয়ার ক্ষমতা, সামরিক প্রযুক্তি, পারমাণবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে ইরানের ঢাল হিসেবে কাজ করা। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে Su-35 যুদ্ধবিমান দেয়া মানে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনা। ইরানের প্রতিরক্ষা শক্তি বহুলাংশে জোরদার হবে, যা ইসরায়েলের বিমান শ্রেষ্ঠত্বকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে। পশ্চিমাদের স্বপ্ন ছিল ইরানকে কোণঠাসা করে রাখা, কিন্তু মস্কো ও বেইজিং এর আগমন সেই খেলার মাঠটাই বদলে দিয়েছে। ইরান এখন আর বিচ্ছিন্ন নয়, সে এখন বহু মেরু বিশিষ্ট নতুন বিশ্ব ব্যবস্থার কেন্দ্রে দাঁড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেলায়েতে যেমনটা বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের জন্য তিন পক্ষের সহযোগিতা আরও সম্প্রসারণ করতে হবে। এটি কেবল একটি জোট নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি পাল্টা রণনীতি। পশ্চিমারা কি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে রাখতে পারবে, নাকি এই প্রাচ্যের গ্র্যান্ড অ্যালায়েন্স এক নতুন যুগের সূচনা করবে? নিঃসন্দেহে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কপালে এখন গভীর ভাঁজ, কারণ খেলার নিয়ম এখন বদলে যাচ্ছে। আর এই খেলার ফল কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই প্রভাবিত করবে। পশ্চিমা বিশ্ব জুড়ে নতুন আতঙ্ক, গোপনে নয়, এবার প্রকাশ্যে। রাশিয়ার সঙ্গে মিলে ইরান বানাচ্ছে 8টি নতুন পরমাণু স্থাপনা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পারমাণবিক উত্তেজনা একটি নতুন মাত্রা পেল। ইরান, যারা এতদিন পশ্চিমা বিশ্বের নজরদারির প্রধান কেন্দ্র ছিল, তারা এবার তাদের পরমাণু কর্মসূচিকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তেহরান জানিয়েছে, তারা বন্ধু রাষ্ট্র রাশিয়ার সহায়তায় একগুচ্ছ মোট 8টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে। এই ঘোষণা কেবল ইরানের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং ভূ রাজনৈতিক ক্ষেত্রে এক বিরাট টুইস্ট নিয়ে এসেছে। হঠাৎ কেন এত বড় ঘোষণা? নেপথ্যে আসল উদ্দেশ্য কি? ইরানের পারমাণবিক শক্তি সংস্থার AEOI প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, ইরান তার ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে এবং পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানির উৎস ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এই বিশাল পদক্ষেপ নিচ্ছে। বিশাল লক্ষ্য। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই কেন্দ্রগুলোর মাধ্যমে ইরানের লক্ষ্য হল 20,000 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করা। এটি দেশটির জ্বালানি স্বনির্ভরতার দিকে এক বিশাল পদক্ষেপ। কেন রাশিয়া? পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও ইরান তার কৌশলগত মিত্র রাশিয়ার সঙ্গে এক নতুন চুক্তি স্বাক্ষর করেছে। এটি প্রমাণ করে যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের যতই চাপ থাকুক না কেন, ইরান তার শক্তি বাড়ানোর পথ খুঁজে নিচ্ছে। ইরান দাবি করছে এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কপালে ভাঁজ ফেলেছে এই বিপুল সংখ্যক স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আড়ালে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে পশ্চিমা বিশ্বের পুরনো উদ্বেগ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশ্বের বড় শক্তিগুলোর সঙ্গে আলোচনা থমকে যাওয়ার পরেই তেহরানের এই পদক্ষেপ পশ্চিমাদের ওপর চাপ সৃষ্টির এক কৌশল হিসেবে দেখছেন অনেকে। কোথায় তৈরি হচ্ছে এই শক্তির কেন্দ্র? এই পারমাণবিক স্থাপনাগুলো নিয়েও চলছে জল্পনা। মোহাম্মদ ইসলামি জানান, 8টি কেন্দ্রের মধ্যে 4টি তৈরি হবে বুশেহর প্রদেশে, যেখানে ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার সহায়তায় আগেই নির্মিত হয়েছে। বাকি 4টি কেন্দ্র ইরানের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে নির্মাণ করা হবে, যার নাম সরকার পরবর্তীতে ঘোষণা করবে। ইসলামী উত্তর উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে গোলাস্তান প্রদেশেও একটি নতুন প্রকল্প শুরুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন এবং সেখানে উপযুক্ত স্থানও নির্ধারণ করা হয়েছে। নতুন এই পরমাণু কেন্দ্রগুলো কৌশলগতভাবে ইরানের শক্তিকে কেবল জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেই নয়, সামরিক প্রযুক্তির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। ইরানের পারমাণবিক শক্তি, ভয়ঙ্কর সক্ষমতা। বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের গুপ্ত হামলা সত্ত্বেও ইরান তার পারমাণবিক সক্ষমতা বজায় রেখেছে। এই নতুন চুক্তি ইরানের শক্তিকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে। স্থিতিশীল জ্বালানি সরবরাহ। ইরানের অর্থনীতিকে পশ্চিমা চাপ থেকে মুক্ত করে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। প্রযুক্তির হস্তান্তর। রাশিয়ার সহায়তায় অত্যাধুনিক পারমাণবিক চুল্লি প্রযুক্তি ইরানে স্থানান্তরিত হবে। এটি কেবল বিদ্যুৎ উৎপাদনেই নয়, পারমাণবিক গবেষণা ও উন্নয়নে ইরানকে আরো শক্তিশালী করবে। ভূ রাজনৈতিক প্রভাব। এই বিশাল পরমাণু কর্মসূচি ইরানের আঞ্চলিক প্রভাব এবং বিশ্ব মঞ্চে আলোচনার টেবিলে তার দর কষাকষির ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে।
বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কি? ইরানের এই ঘোষণা মধ্যপ্রাচ্যে এক রোমহর্ষক অস্থিরতা তৈরি করেছে। ইসরায়েল ইরানের পারমাণবিক ক্ষমতা বৃদ্ধির বিষয়ে বরাবরই উদ্বিগ্ন। সময়টা বদলে গেছে, কিন্তু মাঠের দৃশ্যপট যেন ফিরে এসেছে 3 দশক আগের হিম শীতল সন্ধ্যায়। দুই পরাশক্তির রণাঙ্গন এখন বিশ্বমঞ্চ, যেখানে উত্তেজনা কেবল বাড়ছে আর জনমনে একটাই প্রশ্ন, যুদ্ধ কি তবে দুয়ারে? রাশিয়া আবারও গোল দিয়েছে। তাদের পরমাণু শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র বোরেভেস্টানিকের সফল পরীক্ষা যেন এক বিদ্যুৎ ঝলক, যা কেবল ক্রেমলিনের আত্মবিশ্বাস বাড়ায়নি, বরং ওয়াশিংটনে রীতিমতো কম্পন ধরিয়েছে। প্রেসিডেন্ট পুতিন এই অস্ত্রকে অভিহিত করেছেন বিশ্বের আর কারো কাছে নেই এমন অনন্য এক অস্ত্র হিসেবে। এটি 14,000 কিলোমিটার আকাশে উড়েছে, একটি ম্যারাথন ফ্লাইট যা বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম বলে দাবি মস্কোর। যখন ট্রাম্পের স্বপ্নজল ছিন্ন হল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন উচ্চাভিলাষী গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার স্বপ্নে বিভোর, ঠিক তখনই রাশিয়া এই পোস্টনকে ধারণা থেকে বাস্তবতার কাছাকাছি নিয়ে এলো। গোল্ডেন ডোম ছিল যুক্তরাষ্ট্রের আকাশে একটি অভঙ্গুর ঢাল তৈরির পরিকল্পনা, ব্যালিস্টিক, হাইপারসনিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো আধুনিক হুমকি থেকে দেশকে রক্ষা করার একটি বিশাল প্রকল্প। কিন্তু রাশিয়ার এই সীমাহীন পাল্লার পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের ঘোষণা যেন ট্রাম্পের সেই স্বপ্নজালে এক বিশাল ছিদ্র তৈরি করে দিয়েছে। ওয়াশিংটন যখন ঢাল তৈরি করছে, তখন মস্কো এমন এক তীর তৈরি করেছে যা কিনা পৃথিবীতে বিদ্যমান অন্য কোনো অস্ত্রের মতো নয়। এটি সেই হুমকি যার বিরুদ্ধে গোল্ডেন ডোমকে লড়াই করতে হবে। চুক্তি বাতিলের ফাইনাল হুইসেল। তবে শুধু ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নয়, মস্কোর পরবর্তী পদক্ষেপ যেন ট্রাম্পের রাতের ঘুম হারাম করেছে। পুতিন আনুষ্ঠানিকভাবে প্লুটোনিয়াম নিষ্পত্তি চুক্তি বাতিল করেছেন। 2000 সালে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী দুই দেশেরই 34 টন করে উদ্বৃত্ত প্লুটোনিয়াম ধ্বংস করার কথা ছিল, যে প্লুটোনিয়াম দিয়ে প্রায় 17,000 পারমাণবিক ওয়ারহেড তৈরি করা যেত। এই চুক্তি বাতিলকে বিশ্লেষকরা দেখছেন মস্কো ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আরেকটি বড় আঘাত হিসেবে। রাশিয়া অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র ন্যাটোর সম্প্রসারণ ঘটিয়ে কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করেছে এবং চুক্তি বাস্তবায়নে শর্ত লঙ্ঘন করেছে। এই ফাইনাল হুইসেল বাজিয়ে দেওয়ার মাধ্যমে পুতিন যেন বিশ্বকে মনে করিয়ে দিলেন পারমাণবিক নিরস্ত্রীকরণের কাঠামোটি ভেঙে পড়ছে। এই পাল্টাপাল্টি উত্তেজনায় ডোনাল্ড ট্রাম্পও পিছিয়ে নেই। 3 দশকের নীরবতা ভেঙে তিনি পেন্টাগনকে ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ দিয়েছেন। সর্বশেষ পরীক্ষা হয়েছিল 1992 সালে। স্নায়ুযুদ্ধ অবসানের প্রেক্ষাপটে জর্জ H.W. বুশ যে স্থগিতাদেশ জারি করেছিলেন, ট্রাম্প তা প্রত্যাহার করে নিলেন। তার দাবি, রাশিয়া, চীন সহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় তাল রাখতে এই সিদ্ধান্ত। এই মুহূর্তে বিশ্বের দুই পরাশক্তির এই পাল্টাপাল্টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা এবং চুক্তি বাতিলের খেলা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। নিউ স্টার্ট চুক্তির মেয়াদ 2026 সালে শেষ হওয়ার আগে এই পারমাণবিক শূন্যতা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। বর্তমানে বিশ্ববাসী তাকিয়ে আছে এই রুদ্ধশ্বাস খেলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে। দুই পরাশক্তির শক্তিমত্তা প্রদর্শনের কৌশলগত উদ্যোগ কি বিশ্বকে পারমাণবিক যুদ্ধের পথে ঠেলে দেবে, নাকি এই উত্তেজনায় স্থিতিশীলতার এক নতুন ভারসাম্য খুঁজে পাওয়া যাবে? প্রশ্নটি এখনো অমীমাংসিত। কেন তবুও আমেরিকা ইরানকে ভয় পায়? পর্দার আড়ালে বড় কারণগুলো। ইরান সামরিকভাবে শক্তিশালী হয়েও কেন বিশ্ববাজারের এক সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে সরাসরি তৎপর হতে চায় না, সেটাই আজকের বড় প্রশ্ন। ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি জটিল শক্তি। কেবল মিসাইল বা ড্রোন নয়, ইরান তার ভেতরেই এক পুরো জালের মতো নেটওয়ার্ক গড়ে তুলেছে এবং সেই জাল ছেঁকে দিলে বিশ্বজুড়ে স্রোত বদলে যেতে পারে। ইরানের শক্তি। IRGC, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর, কেবল সামরিক বাহিনী নয়, তারা গোয়েন্দা, সাইবার যুদ্ধ, বিদেশি অপারেশন, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ সবকিছু করে। তাদের কাছে আত্মঘাতী ড্রোনের ঝাঁক আছে যা বড় বড় স্থানে আঘাত দিতে পারে। ইরান পারস্য উপসাগরের কাঁধে বসে আছে। হরমুজ প্রণালী আটকে দিলেই বিশ্বের প্রায় 20% তেল রপ্তানির পথ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ ইরানের একটি সিদ্ধান্ত জ্বালানি বাজারে এমন কোলাহল তুলতে পারে যে গোটা বিশ্বে দামের ঢেউয়ের সৃষ্টি হবে।
পারমাণবিক ছায়া। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে দীর্ঘদিনের সন্দেহ আর উদ্বেগ যুক্তরাষ্ট্রকে তাড়া করে বেড়ায়। যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়ে যায় তাহলে নকশা বদলে যাবে, মধ্যপ্রাচ্যে অস্তিত্বগত ঝুঁকি বাড়বে, ইসরায়েল ও আমেরিকার মিলিত ঘাঁটিগুলো সরাসরি লক্ষ্যবস্তু হতে পারে। এই সম্ভাব্যতা আমেরিকার জন্য এক ভয়ানক বাস্তবতা এবং তাই তারা সরাসরি মিলিয়ে নেওয়ার আগে ভাবছে। ইরান শুধু নিজের মাটিতেই শত নয়, তারা প্রতিবেশী দেশগুলোতে শক্তি ছড়িয়ে দিয়েছে। ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের প্রতিরোধী সংগঠনগুলো, এই জোটগুলো ইরানের কৌশলগত বহর। তারা সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থ, প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে মিডিয়ায় এবং বাস্তবে যুক্ত রাখে। এই নেটওয়ার্ক কেবল সামরিক প্রতিরোধী করে না, তারা অর্থনৈতিক চাপও সৃষ্টি করে। কৌশলগত বন্ধুত্ব। আরেকটি বড় কারণ ইরানের কূটনৈতিক সম্পর্ক। রাশিয়া ও চীন সহ অনেক শক্তির সঙ্গে ইরান কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছে। লেনদেন চলেছে প্রযুক্তি ও যুদ্ধ বিমান সরবরাহের ধাঁচে। ফলে যদি আমেরিকা একপাশ থেকে বড় ধাক্কা দেয় তাহলে ইরান পৃষ্ঠপোষকদের কাছে তাকিয়ে যাবে এবং সংকট বহুগুণ জটিল হয়ে উঠবে। আসলে ভয়টা কেবল যুদ্ধরত সামরিক ক্ষমতা নয়, ইরানের ক্ষমতা হলো অর্থনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া চালানোর ক্ষমতা। হরমুজ সিল করলে তেলের বাজার ভেঙে যাবে, প্রতিবেশী গোষ্ঠীগুলো সংকট তৈরি করবে এবং রাশিয়া চীন মিললে আমেরিকার একতরফা পদক্ষেপ ভেস্তে যাবে। এই মিলিত জবাব দিয়েই ইরানকে সরাসরি মোকাবিলা করা যতটা কঠিন তার চেয়েও বেশি বিপজ্জনক। অর্থাৎ কূটনীতিতে সামরিক উপাদানে ইরান এখন একটি বহুমাত্রিক প্রতিপক্ষ আমেরিকার কাছে। তাই ফাঁকা হামলা নয়, আগে ভাবতে হবে, পরে চালাতে হবে। এখন প্রশ্ন রয়ে গেছে, কথায় কি শান্তি নাকি নতুন সংঘাত? ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চাপের মুখে ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, নিজেদের ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প নিয়েও যুক্তরাষ্ট্র কিংবা তার কোনো মিত্রের সঙ্গে আলোচনা করার ইচ্ছে কিংবা পরিকল্পনা তেহরানের নেই। ইরানের বিরুদ্ধে একাই কি পারবে ইসরায়েল? নতুন যুদ্ধের ছায়ায় জ্বলছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও ভারী হয়ে উঠেছে। সমর বিশারদদের আশঙ্কা, যে কোনো মুহূর্তেই ফের জ্বলে উঠতে পারে ইরান ও ইসরায়েলের ভয়ঙ্কর যুদ্ধের আগুন। কিন্তু এবার প্রশ্ন একটাই, যুক্তরাষ্ট্রের ছায়া ছাড়া একা কি ইরানকে মোকাবিলা করতে পারবে ইসরায়েল? মাত্র কয়েক মাস আগের ঘটনা, ইরান ও ইসরায়েলের মধ্যকার 12 দিনের সেই যুদ্ধ এখনো তাজা দগদগে ক্ষত। জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর এক প্রতিবেদনে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে উদ্বেগ প্রকাশের পর 13ই জুন ইসরায়েল বিমান হামলা চালায় তেহরানে। আর সেই আঘাতের পর মুহূর্তে ফেটে পড়ে ইরানের প্রতিশোধের আগুন। এক রাতেই আকাশ ভরে যায় শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝাঁকি। লক্ষ্য সরাসরি বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বাসভবন। ইরানের IRGC বা রিভলিউশনারি গার্ড দেখিয়ে দেয়, তাদের হাতে শুধু অস্ত্র নয়, আছে অদম্য প্রতিরোধের আগুনও। যুদ্ধ এমন পর্যায়ে পৌঁছায় যে ইসরায়েলকে টিকিয়ে রাখতে 22 জুন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা বর্ষণ করে। এরপর যুদ্ধ থামে, কিন্তু শীতল ছায়ের নিচে আগুন রয়ে যায় জ্বলতে। যুদ্ধ থেমে গেলেও উত্তেজনা থামেনি। বিশ্লেষকরা বলছেন, এবার সমীকরণ আলাদা। ইরান এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি বলেছেন, যদি আপনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন, কেউ আক্রমণ করার সাহস পাবে না। তবে প্রস্তুত থাকা মানে এই নয় যে আমরা যুদ্ধ চাই। এই বক্তব্য যেন এক অঘোষিত বার্তা। ইরান এবার রক্ষার জন্য নয়, প্রতিশোধের জন্য প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ সতর্ক করে বলেছেন, ইরান এবার প্রথমে হামলা চালাবে। তাদের সামরিক ক্ষমতা অনেকের ধারণার চেয়েও শক্তিশালী। শত্রুদের জন্য আমরা নরক তৈরি করব, ইরানের হুঁশিয়ারি। ইরানের বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ বাকুর ঘোষণা দিয়েছেন, আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, শত্রুদের বিরুদ্ধে আমরা নরক তৈরি করব। এমন হুঁশিয়ারি শুধু শব্দ নয়, এক বাস্তব প্রতিশ্রুতি। কারণ ইরান এখন কেবল মিসাইল আর ড্রোনের উপর নির্ভর করছে না, রাশিয়ার সহায়তায় গড়ে তুলছে আকাশ থেকে আঘাত হানতে সক্ষম 48টি Su-35 মাল্টিরোল যুদ্ধ বিমান বহর। এই বিমানগুলো ইরানের হাতে এলে আকাশে আধিপত্যের পাল্লা নিঃসন্দেহে ঘুরে যাবে তেহরানের পক্ষে। ইসরায়েলের ভয়, যুক্তরাষ্ট্রের নীরবতা। তবুও ইসরায়েল থামছে না। নতুন অস্ত্র, নতুন কৌশল, যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত নেতানিয়াহু সরকার। কিন্তু যুক্তরাষ্ট্র এখন চুপ। বিশ্লেষক নাদের হাশেমি মনে করেন, নেতানিয়াহু ইরানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে আবারও যুদ্ধে টেনে নিতে চায়। কিন্তু ওয়াশিংটন জানে, ইরান এখন আগের ইরান নয়। যে ইরান নিষেধাজ্ঞা ভেঙে নিজেকে গড়েছে আগুনের মধ্যে, যে ইরান ড্রোন দিয়ে তেল ট্যাঙ্কার থামিয়েছে আর আকাশে ফেলে দিয়েছে মার্কিন ড্রোন, সেই ইরানকে দমন করা মানে এক দানবকে ঘুম থেকে জাগানো।
যদি আবার যুদ্ধ শুরু হয় তবে কি যুক্তরাষ্ট্র পাশে থাকবে, নাকি ইসরায়েলকে একাই লড়তে হবে ইরানের মতো এক জাগ্রত শক্তির বিরুদ্ধে? তেহরানের আকাশে রকেটের রেখা যখন আবার উঠবে তখন বোঝা যাবে ইতিহাসের কোনো অধ্যায় পুনরায় লেখা হচ্ছে।